হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিবিএ অনার্স এবং বিবিএস পাস ফার্স্ট ইয়ারের। সাবজেক্টের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, লেকচার হচ্ছে 2। ইতিপূর্বে আমরা লেকচার 1 এই ইকুয়েশনের বিষয়বস্তু নিয়ে কথা বলেছি তোমাদের সাথে। আজকে আমরা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সমস্যা এবং তার সমাধান নিয়ে সরাসরি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের হিসাব সমীকরণ নিয়ে আমাদের যে হিসাব সমীকরণের যে রূপটা ছিল সেটা এরকম ছিল A=L প্লাস উই, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো সেখানে আমরা দেখতে পেলাম যে একটা প্রতিষ্ঠানের যা সম্পদ আছে তার সমপরিমাণ দায় এবং কী থাকবে, মালিকানা সত্ত্ব থাকবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো যে সম্পদ পাশে সম্পদের আইটেমগুলো বসিয়ে দিতে হয়, দায় পাশে হচ্ছে দায়ের আইটেমগুলো, এবং ওনার্স ইকুইটি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে বসাতে আমাদের 4টা আইটেম। একটা আমরা হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ ছিল সেখান থেকে দেখতে পেলাম যে ওনার্স ইকুইটিতে কী কী যায়, যোগ হয়েছে 2টা আইটেম। একটা হচ্ছে সি অর্থাৎ ক্যাপিটাল, একটা হচ্ছে আর মানে হচ্ছে কি রেভিনিউ। আর বিয়োগ হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ডি। ই মানে হচ্ছে এক্সপেন্স, ডি মানে হচ্ছে কি ড্রয়িং। তো আমরা হচ্ছে আজকে একটা প্র্যাকটিক্যাল সমস্যা নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু থিওরিগুলো আরেকটু করে দিই। আমরা গতদিন বলেছিলাম যে হিসাব সমীকরণে যদি আইটেমগুলো একদিকে যায় তাহলে একটা আইটেম যোগ হলে আর এটা কী করতে হয়, বিয়োগ করতে হয়। আর যদি দুই দিকে যায় অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ অর্থাৎ সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব দুই দিকে যদি যায় তাহলে আমাদের এই পাশে এক পাশে যদি যোগ করি আরেক পাশে কী করতে হয়, যোগ করতে হয়। তো আমাদের এগুলো ছিল থিওরিটিক্যাল বিষয়। তার আগে হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে একটা জিনিস করে নিতে হবে, সেটা হলো সম্পদ পাশে টাকার গড় কয়টা হবে, দায় পাশে অর্থাৎ মালিকানা সত্ত্ব পাশে কয়টা টাকার গড় হবে। আমাদের সবচেয়ে যেটা সমস্যা হয়, এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পুরো অঙ্কটি আগে ভালো মতো পড়ে নিতে হবে। ভালো মতো পড়ে নিলে একটা জিনিস হবে, সেটা হলো আমরা গাণিতিক সমস্যার সাহায্যে বুঝতে পারবো যে কোন পাশে কয়টা গড় হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা আজকে গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে পাইতেছ। দেখো এখানে কি লেখা আছে, দ্য ফলোয়িং ট্রানজাকশনস ওয়ার এক্সপেরিয়েন্সড বাই সাকিবস কার ওয়াশিং ডিউরিং মার্চ 2020। যে 2020 সালের মার্চ মাসে সাকিব কার ওয়াশিং মেশিনের কিছু তথ্য এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে একটা জিনিস আমরা পাইলাম, অঙ্কটা হচ্ছে 2020 সালের মার্চ মাসের। তো এখানে আমাদের কিছু তারিখ দেওয়া আছে, মার্চ 1, 4, 6, 10, 15, 20। তো এখান থেকে আমাদের প্রথম যে কাজটা হবে পরীক্ষার হলে বা অঙ্ক সমাধান করতে গেলে, সম্পদ পাশে আইটেম কয়টা হবে, দায় এবং মালিকানা সত্ত্ব পাশে কয়টা আইটেম হবে। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো অঙ্কটা আমাদের ভালো করে পড়তে হবে। যেমন আমি যদি একটু অঙ্কটা পড়ি, তোমরা দেখতে পাবা, সাকিব ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ কার ওয়াশিং বিজনেস। যে 20,000 টাকা নিয়ে সে ব্যবসাটা শুরু করলো, একটা কার ওয়াশিং মেশিনের যে ব্যবসা আছে, গাড়ি ধৌতকরণের যে ব্যবসা আছে সেটা শুরু করলো, অর্থাৎ তার মূলধন ছিল, বিনিয়োগ ছিল কত টাকা, 20,000 টাকা। তাহলে এখানে এই আইটেমটা কোথায় কোথায় যাবে, সেহেতু যে ব্যবসায়িক হিসাব করতেছে, ব্যবসায় 20,000 টাকা নগদ পাশে বাড়ছে, আরেকটা জায়গায় বাড়ছে, সেটা হচ্ছে যেহেতু এটা বিনিয়োগ করছে, এটা মূলধনের সাথে অর্থাৎ ওনার্স ইকুইটির সাথে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে সম্পদ পাশে হলো একটা আইটেম, সেটা হচ্ছে ক্যাশ, দায় পাশে হলো একটা আইটেম, সেটা হচ্ছে ক্যাপিটাল। এরপরেটা আছে কি, দ্য বিজনেস বরোড টাকা 4,000 ফ্রম এ ব্যাংক অ্যান্ড নোট পেয়েবল ওয়াজ সাইন। এখানে লেখা আছে যে একটা ব্যাংক থেকে সে 4,000 টাকা লোন করেছে এবং একটা নোটের মধ্যে সিগনেচার করেছে। এখানে দুইটা ঘটনা ঘটেছে। এক, সে ব্যাংক থেকে টাকা তার প্রতিষ্ঠানে উত্তোলন করেছে, অর্থাৎ প্রতিষ্ঠানের কিন্তু ক্যাশ টাকা বাড়ছে, নগদ টাকা কি হয়েছে, বাড়ছে। তাহলে নগদের ঘর তো আমরা আগে দিয়ে নিছি। আর অপর দিকে আমাদের
দায় বাড়ছে, নোট পেয়েবলটা বাড়ছে। তাহলে সম্পদ পাশে আমাদের একটা আইটেম ছিল নগদ অর্থাৎ ক্যাশ, সেটা কিন্তু আগের 1 নম্বর রিকোয়ারমেন্টে ছিল, 1 নম্বর যে 1 তারিখেটা আইটেমটা ছিল সেখানে ছিল। আমার মার্চের 4 তারিখে আবার ক্যাশ আসলো। দায় পাশে আরেকটা জিনিস বাড়লো, সেটা হচ্ছে কি আমাদের নোট পেয়েবল। 6 তারিখে একটা লেনদেন আছে আমাদের, কার ওয়াশ ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেস ফর টাকা 5,000 ক্যাশ অ্যান্ড নোট পেয়েবল অফ টাকা হচ্ছে কত 5,000। তো 10,000 টাকার একটা কার ওয়াশ ইকুইপমেন্ট ক্রয় করেছি আমি, যার নগদে প্রদান করেছি আমি 5,000 টাকা এবং নোট পেয়েবলের মাধ্যমে রয়েছে কত টাকা 5,000 টাকা। তো এই আইটেমটা আমাদের কি হবে, নগদ থেকে কমছে কত আমাদের 5,000 টাকা। তাহলে একটা জিনিস হলো, এটা হলো ইকুইপমেন্ট নামে একটা গড় হলো, সম্পদ পাশে বাড়লো। আর ক্যাশ এবং নোট পেয়েবল যেহেতু আমাদের আগে থেকে দেওয়া ছিল, এই কারণে নতুন করে এটা বাড়ানোর দরকার নেই। 10 তারিখে ছিল হচ্ছে টাকা 1,000 পেমেন্ট ওয়াজ মেড অন নোট পেয়েবল। এখানে 1,000 টাকা নোট পেয়েবলে প্রদান করা হয়েছে। নোট পেয়েবল থেকে আমাদের কি হবে, কমবে, আর নগদ থেকে কমবে, ক্যাশ থেকে কমবে। যেহেতু দুইটা আইটেমই নতুন আমাদের, পুরাতন, এই কারণে নতুন করে গণনা করার দরকার নেই। ক্যাশ রেভিনিউ অফ টাকা 6,000 ওয়াজ কালেক্টেড, নগদে 6,000 টাকা কালেক্ট করা হয়েছে। রেভিনিউ অফ টাকা 2,000 ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্টেড, 2,000 টাকা কাজ করা হয়েছে বাট টাকাটা কালেক্ট করা হয় নাই। তো সেখানে আমাদের যে কাজটা করতে হলো, সম্পদ পাশে আমাদের 1 তারিখে আমরা পেলাম হচ্ছে ক্যাশ, 6 তারিখে পেয়েছি হচ্ছে ইকুইপমেন্ট 2টা, আর এখানে আমাদের রেভিনিউ আর্ন হয়েছে বাট টাকা কি করে নাই এখনও, যেহেতু আমরা পাইনি। এখানে প্রাপ্য হিসাব বাড়ছে, প্রাপ্য হিসেবে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো সম্পদ পাশে আমাদের কয়টা ঘর হয়েছে 3টা, আর দায় পাশে হয়েছে কয়টা 2টা, একটা হচ্ছে নোটস পেয়েবল আর একটা হচ্ছে কি ক্যাপিটাল। তো আমরা হিসাব সমীকরণ আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যেহেতু প্র্যাকটিস করেছি, এই কারণে আমাদের জন্য ছকটা খুব বেশি সমস্যা হবে না। তোমরা স্ক্রিনে একটা ছক দেখতে পাচ্ছ, যে প্রথমে হলো তারিখের গড় ডেট, এরপর হচ্ছে অ্যাসেটস সম্পদ ইকুয়াল টু লায়াবিলিটিস মানে হচ্ছে এল প্লাস ওনার্স ইকুইটি মানে হচ্ছে কি ওই, আর সর্বশেষ যে গড়টা থাকে সেটা হচ্ছে রিমার্কস, আমরা বাংলায় বলি হচ্ছে মন্তব্যের গড়। তো মোটামুটি এটি হচ্ছে আমাদের একটা ছক, যেটা ইন্টারমিডিয়েটে আমরা যে ছকের সাহায্যে অঙ্ক প্র্যাকটিস করেছি। তো একটা গড় ছিল কিসের আমাদের ডেট, ডেট শব্দের অর্থ হচ্ছে তারিখ, অ্যাসেট, আর এ পাশে ছিল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখানে আমি আগে বলে নিয়েছিলাম যে এই ঘরগুলো আমাদের কলামগুলো কম বেশি হতে পারে। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে যদি তথ্য বেশি দেওয়া থাকে, অর্থাৎ বেশি সংখ্যক বিষয় নিয়ে তথ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, কলামগুলো বেড়ে যাবে, আর যদি কম দেওয়া থাকে কলামগুলো কি হবে, কমে যাবে। তো আমাদের এখানে যেহেতু সম্পদ পাশে 3টা আইটেম ছিল, একটা হচ্ছে ক্যাশ, আর একটা ছিল ইকুইপমেন্ট, আর একটা ছিল হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আর দায় পাশে আমাদের 2টা জিনিস ছিল, একটা হলো নোটস পেয়েবল আর একটা হচ্ছে ক্যাপিটাল। তো আমরা হচ্ছে একটা একটা করে গাণিতিক আইটেম আলোচনা করবে এবং কোথায় গেলে আমাদের এই টাকাগুলো যোগ বিয়োগ করতে হবে। আর একটা বিষয় বলে নেই, রিমার্কসের ঘরে মন্তব্যের ঘরে আমাদের লিখতে হয়, রিমার্কসের ঘরে কোন কোন বিষয়ে রিমার্কস লিখতে হয় একটা জিনিস মনে রাখবা খুব সহজ করে, যে সমস্ত টাকা ক্যাপিটালের ঘরে পোস্টিং হবে অর্থাৎ মূলধনে যাবে, সেই সমস্ত টাকাগুলোর জন্য কি করতে হবে, আমাদের রিমার্কস লিখতে হবে অর্থাৎ মন্তব্য লিখতে হবে। তো আমরা একটু 1 তারিখে এটা একটু দেখে আসি লেনদেনটা। সাকিব ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ কার ওয়াশিং বিজনেস, 20,000 টাকা নিয়ে সে ব্যবসাটা শুরু করলো। আমরা কিছুক্ষণ আগে মোটামুটি ধারণা নিয়েছিলাম যে যখন সে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তার 2টা জায়গায় প্রভাব পড়েছে, একটা হচ্ছে নগদের ঘরে বাড়ছে অর্থাৎ ক্যাশ বাড়ছে, আর একটা হচ্ছে আমাদের মূলধন বাড়ছে। আমরা একটা কথা বলেছিলাম, লেনদেনের টাকা যদি দুই পাশে যায়, অর্থাৎ সম্পদ পাশেও যায় দায় পাশেও যায়, সেই ক্ষেত্রে দুই পাশেই যোগ অথবা দুই পাশে কি করতে হবে, বিয়োগ করতে হবে। যেহেতু এই টাকাটা মার্চের 1 তারিখের টাকাটা আমার নগদকে বৃদ্ধি করেছে, অর্থাৎ নগদ টাকা বাড়িয়ে দিয়েছে, এই কারণে ক্যাশের ঘরে কি করতে হবে, যোগ করতে হবে। একটু খেয়াল করো তোমরা, 2020 মার্চ 1, এখানে 20,000 টাকা নগদের ঘরে কি হয়েছে, যোগ। আবার লক্ষ্য করো 20,000 টাকা কি হয়েছে, এখানে নগদের ঘরে যোগ হয়েছে এবং এখানে মূলধনের ঘরে যোগ হয়েছে,
অর্থাৎ জনাব সাকিব 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। এই টাকাটা দুইটা জায়গায় গিয়েছে, একটা হচ্ছে নগদ বৃদ্ধি পেয়েছে, একটা হচ্ছে মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে যদি টাকাটা দুই পাশে যায় একই রকম পোস্টিং হবে, অর্থাৎ হয় যোগ হবে দুই পাশেই, অথবা কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু টাকাটা আমার ক্যাপিটালে গেছে, এই কারণে এখানে কি লিখতে হবে, রিমার্স লিখতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে রিমার্সে আমরা বাংলায় কি লিখতে হবে, এখানে বিনিয়োগ লিখতাম অথবা প্রাথমিক বিনিয়োগ লিখতাম। তো আমরা ইংরেজিতে এখানে ইনভেস্টমেন্ট লিখে দিয়েছি, অথবা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লেখা যায়, আমরা সংক্ষেপে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ লিখে দিয়েছি। দ্বিতীয় যে এন্ট্রিটা ছিল আমাদের, দ্বিতীয় এন্ট্রিটা একটু খেয়াল করো, 4 তারিখে ছিল এটা। দ্য বিজনেস বরোড, এই ব্যবসাটা ধার করেছে টাকা 4,000, 4,000 টাকা ফ্রম এ ব্যাংক, একটা ব্যাংক হতে, অ্যান্ড নোট পেয়েবল ওয়াজ সাইন্ড। এবং ব্যাংকে যখন সে টাকাটা ধার করতে গেছে তখন ব্যাংক তাকে একটা কন্ডিশন দিছে যে আপনি এই নোটে সিগনেচার করবেন, সিগনেচার করে 4,000 টাকা নিয়ে যাবেন। অর্থাৎ কিছু শর্ত দিয়েছে, টাকাটা এত দিনের মধ্যে পরিশোধ করবেন, এই শর্তে পরিশোধ না করলে আপনার এই ফাইনটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সহজ করে বলি যে ব্যাংক থেকে 4,000 টাকা লোন করেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ এবং তার মধ্যে জনাব সাকিবের মধ্যে একটা চুক্তি হয়েছে। যে চুক্তিপত্রটা হয়েছে তার নাম হচ্ছে কি, নোট পেয়েবল। এই টাকাটা কোথায় কোথায় যাবে আমাদের, যেহেতু টাকাটা সে তার প্রতিষ্ঠানে নিয়ে এসেছে, যেখান থেকে নিয়ে আসো, নগদ টাকা বাড়ছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, নগদে যোগ করতে হবে। একটু খেয়াল করো, কোথায় যোগ করতে হবে আমাদের, মার্চের 4 তারিখের টাকা ক্যাশে যোগ করতে হবে, যেহেতু ব্যাংক থেকে নিয়ে আসছে এখানে যোগ করতে হবে। আরেকটা জায়গায় যোগ করতে হবে, টাকাটা কিন্তু দায় বাড়ছে, দায় বৃদ্ধি পেয়েছে, এখানে নোট পেয়েবলের করে কী করতে হবে, যোগ করতে হবে। কী করতে হবে, এখানে নোট পেয়েবলের ঘরে কি করতে হবে, যোগ করতে হবে। দুইটা জায়গায় যাবে টাকাটা, মার্চের 4 তারিখের টাকা, একটা হচ্ছে ক্যাশে যোগ করতে হবে, আর একটা কোথায় যোগ করতে হবে, নোটস পেয়েবলের ঘরে যোগ করতে হবে। এটা হলো আমাদের 4 নাম্বার এন্ট্রি। আমাদের আরেকটা এন্ট্রি আছে হচ্ছে 6 তারিখের এন্ট্রিটা। 6 তারিখে কী লেখা আছে, কার ওয়াশ ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেসড ফর, টাকা হচ্ছে 10,000, 10,000 টাকা দিয়ে একটি ইকুইপমেন্ট ক্রয় করেছি। ইকুইপমেন্ট নিশ্চয়ই তোমরা জানো একটা সম্পদ। 5,000 টাকা নগদে প্রদান করেছি, আমি যদি কাউকে টাকা প্রদান করি তাহলে আমার নগদ টাকা কি হয়, কমে। 5,000 টাকা আমার ক্যাশ থেকে কমবে, নোট পেয়ে বলে কত টাকা যাবে, 5,000 টাকা যাবে। তাহলে দেখো টাকাটা কোথায় কোথায় গিয়েছে, 6 তারিখ আমি 10,000 টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট ক্রয় করেছি। ইকুইপমেন্ট কি আমাদের, সম্পদ। ইকুইপমেন্ট 10,000 টাকার, সেটা হচ্ছে কি করতে হবে, 10,000 টাকা কোথায় যাবে, এখানে ইকুইপমেন্টের ঘরে যাবে। যেহেতু 5,000 টাকা আমি পরিশোধ করে দিয়েছি নগদে, 5,000 টাকা আমার নগদকে কী করছে, কমিয়ে দিয়েছে, এই কারণে নগদ থেকে অর্থাৎ ক্যাশ থেকে কত টাকা কমবে, 5,000 টাকা কমবে। অপরদিকে দায় পাশে কত টাকা বাড়বে, 5,000 টাকা বাড়বে, এই কারণে দায় পাশে কত টাকা যোগ করা হয়েছে, 5,000 টাকা যোগ করা হয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, হিসাব সমীকরণে প্রতিটি তারিখে তার দুই পাশের ব্যালেন্সটা কি হয়, সবসময় সমান হয়। একটু দেখো তো এখানে মিলছে কিনা। আমার এখানে টাকা ছিল কত, প্লাস ফিগার ছিল 10,000, মাইনাস ফিগার ছিল কত, 5,000। তাহলে 10,000 থেকে 5,000 গেলে কত থাকে আমার, 5,000 থাকে। তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে টাকা কী হয়েছে, মিলে গেছে। এরপরে আমাদের 10 তারিখ একটা এন্ট্রি ছিল, টাকা 1,000 পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেয়েবল। ওই যে আমরা নোটস পেয়েবলের যে টাকাটা প্রদান করেছিলাম, সেই টাকাটা আমরা কি করছি, প্রদান করে দিয়েছি। আমি টাকা প্রদান করে দিয়েছি, 1,000 টাকা আমার কমে গেছে নগদ থেকে। ঠিক অপর দিকে দায়ও কমেছে, অর্থাৎ তোমার কাছে কেউ যদি টাকা পায় 1,000, টাকাটা যদি তুমি তাকে পরিশোধ করে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তোমার নগদ টাকা কমে কত, 1,000 টাকা। অপরদিকে কিন্তু তোমার পাওনাদারও কমে, অর্থাৎ দায়টাও কিন্তু কি হয়, কমে সমপরিমাণ টাকা। সেই ক্ষেত্রে কি হবে, টাকাটা আমার কোথায় কোথায় গেছে, দেখো 10 তারিখে নগদ যেহেতু কমে গেছে, নগদ থেকে 1,000 টাকা কমছে। অপরদিকে নোটস পেয়েবল অর্থাৎ পদীয় নোট থেকে আমার 1,000 টাকা কি হয়েছে, কমে গেছে। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি বলেছিলাম যে দুই পাশে সমপরিমাণ টাকা কি করতে হবে, হয় যোগ নয় বিয়োগ। এই ক্ষেত্রে আমাদের সেম কাজ করতে হয়েছে, যে যেহেতু টাকাটা আমার কি হয়েছে,
নগদ থেকে কমেছে, এখানে মাইনাস, অপর দিকে দায় কমেছে, দায় থেকেও কী করতে হবে, মাইনাস করতে হবে। এরপর হলো 15 তারিখ, ক্যাশ রেভিনিউ অফ টাকা 6,000 ওয়াজ কালেক্টেড। আমি নগদে কত টাকা কালেক্ট করেছি, 6,000 টাকা কালেক্ট করেছি। খুব সহজ জিনিস। আমি কাউকে জনাব সাকিব কাউকে কাজ করে দিয়েছেন, সেবা প্রদান করেছেন, এই কারণে 6,000 টাকা ওনার প্রতিষ্ঠানে সম্পদ বেড়েছে, নগদ বেড়েছে। তো 6,000 টাকা যদি এখানে আমার সম্পদ বাড়ে, টাকাটা কোথায় যাবে, ক্যাশে যোগ করতে হবে। যেহেতু উনি কাজ করে 6,000 টাকা নগদ পেয়েছেন, নগদের ঘরে কত টাকা যোগ হবে, 6 টাকা যোগ হবে। আর সবসময় এটা হচ্ছে একটা রেভিনিউ, আমরা হিসাব সমীকরণে বলেছিলাম যে রেভিনিউ ক্যাপিটালের সাথে কি করতে হয়, যোগ করতে হয়। এই কারণে নগদ টাকাটা এখানে যোগ হবে, ক্যাশের ঘরে যোগ হবে 6,000, ক্যাপিটালের ঘরে যোগ হবে কত, 6,000। কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই খেয়াল আছে, যে সমস্ত টাকা মূলধনে পোস্টিং হয় সেই সমস্ত টাকার জন্য আমাদের কি লিখতে হয়, রিমার্কস অর্থাৎ মন্তব্য লিখতে হয়। এখানে কমেন্টসও বলা যায়, এটা রিমার্কসের জায়গায় কমেন্টসও লেখা যায়। তো সেক্ষেত্রে কী করতে হবে, যেটা তো একটা সেবায়, এই কারণে এখানে কী লেখা হয়েছে, সার্ভিস রেভিনিউ লেখা হয়েছে, যেহেতু এটা একটা সেবায়। এরপরে যে কাজটা, পরের এন্ট্রিটা আছে 20 তারিখ, রেভিনিউ অফ টাকা 2,000 ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্টেড। আমার এখানে আয় হয়েছে কত টাকা, 2,000 টাকা, কিন্তু টাকাটা এখনও কি করা হয় নাই, পরিশোধ করা হয়, আমি পাইনি এখনও, কিন্তু কাজ করে দিয়েছি। আমরা জানি কাউকে যদি ধারে বা বাকিতে কাজ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো আবার প্রাপ্য হিসাবটা বাড়ে, অর্থাৎ অনেকে আমরা দেনাদার বলে থাকি। এই দেনাদার বা প্রাপ্য হিসেবের ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। সেখানে কি করতে হবে, অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ প্রাপ্য হিসেবের গড়ে আমার 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমার যেহেতু এটা আয় হয়েছে, রেভিনিউ বেড়েছে, এই কারণে ক্যাপিটালের গড়ে কি করতে হবে, যোগ করতে হবে। কমেন্টসের ঘরে কি লিখতে হবে, রিমার্কসের ঘরে সার্ভিস রেভিনিউ লিখতে হবে। তো আমরা দেখতে পেলাম যে আমাদের যে কটা এন্ট্রি দেওয়া ছিল সেই এন্ট্রিগুলো আমরা মোটামুটি সহজ করে পোস্টিং দিতে পেরেছি। তো আমাদের প্রশ্নটা এরকম ছিল, আমরা নিশ্চয়ই দেখেছি যে 1 নম্বরে কী ছিল, রিকোয়ারমেন্ট 1-এ প্রিপেয়ার এ সামারি অফ ট্রানজাকশনস শোয়িং দেয়ার ইফেক্টস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। যে লেনদেনগুলো আছে ওগুলোকে হিসাব সমীকরণের প্রভাব দেখিয়ে একটা তালিকা তৈরি করতে হবে। আমরা নিশ্চয় তালিকাটা, এখানে তালিকার ছকটা আমরা করে ফেললাম। উপরে লিখতে হয় কি, আমাদের কোম্পানির নাম, সংক্ষেপে আমরা লিখতে পারি সামারি অফ ট্রানজাকশনস ডিউরিং মার্চ 2020। এই জিনিসগুলো এখানে লিখে দিতে হয়। তো আমরা নিশ্চয় দেখতে পেলাম যে সবগুলো এন্ট্রি আমরা পোস্টিং দিতে পেরেছি মোটামুটি। তো আমাদের এখানে একটু যোগ বিয়োগ করে দিতে হবে। এই ফিগারটার যোগ বিয়োগের ফিগারটা আসছে কত, ক্যাশে 24,000 টাকা, ইকুইপমেন্টে 10,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল আসছে কত, 2,000 টাকা, আর নোটস পেয়েবলে কত আসছে, এখানে যোগ বিয়োগ করে ফিগারটা এসেছে কত, 8,000 টাকা, আর ক্যাপিটালের গড়ে এখানে এসেছে কত, 28,000 টাকা। তোমরা একটা কাজ করবে, সহজ একটা কাজ, সেটা হলো এই পাশের 3টা ফিগার যোগ করে এখানে লিখবে, নিচে লিখে ক্লোজ করে দিবে, আর এই পাশের 2টা ফিগার এখানে লিখে যোগ করে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। দেখবো যে আমরা মিলে গেছে। একটু মুখে মুখে আমরা করে নেই, 24,000 আর হচ্ছে 10,000 34,000, আর 2,000-এ কত হয়, 36,000। এই 36,000 টাকা এখানে লিখে তোমরা ক্লোজ করে দিবে। আর দায় পাশে কত ছিল, 8,000 আর হচ্ছে 28,000। 28,000 8-এ কত ছিল আমাদের, 36,000 টাকা, এখানে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। তো আমাদের দেখা গেল যে দুই পাশে কি হয়েছে, আমাদের 36,000 টাকা ফিগারটা মিলে গিয়েছে। আমাদের রিকোয়ারমেন্ট 2 কী ছিল, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণটা কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে। হিসাব সমীকরণ কিভাবে প্রমাণ করে, আমাদের প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন আমরা লিখব, আমাদের 1 নাম্বার ফিগারের যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে, এই ফিগারগুলো নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। একটু তোমরা প্যাটার্নটা দেখো, রিকোয়ারমেন্ট 2 প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণটা কি করা হয়েছে, আমাদের প্রমাণ করা হয়েছে। কিভাবে, আমাদের ফরম্যাটটা এরকম, উই নো দ্যাট, আমরা জানি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। হিসাব সমীকরণটা তোমাদের মনে আছে, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো অ্যাসেটস পাশটা হচ্ছে আমাদের লেফট সাইড, আর লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির সাইডটা হচ্ছে আমাদের রাইট সাইড। আমরা প্রথমে কি লিখেছি, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান অ্যাসেটস। অ্যাসেটসের আমাদের শিরোনাম কয়টা ছিল, অ্যাসেটসের শিরোনাম ছিল হচ্ছে 3টা। একটা ছিল ক্যাশ,
একটা ছিল ইকুইপমেন্ট, আর একটা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল। তিনটে শিরোনাম ছিল আমাদের, একটা ছিল ক্যাশ, আরেকটা ছিল কি ইকুইপমেন্ট, আর একটা ছিল কি অ্যাকাউন্টস রিসিভেবল। এই তিনটা আইটেম হচ্ছে আমরা এখানে লিখবো, একটা হচ্ছে ক্যাশ, আরেকটা হচ্ছে ইকুইপমেন্ট, আরেকটা ছিল আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে যেখানে টাকার ফিগারটা লিখবো, আমাদের প্রত্যেকটা টাকার যোগফলটা এখানে দেওয়া আছে। দেখো ক্যাশের যোগফল কত 24,000, ইকুইপমেন্টের যোগফল ছিল কত 10,000, আর অ্যাকাউন্টস রিসিভেবলের যোগফল ছিল কত আমাদের 2,000। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, ক্যাশের যোগফলটা কত 24,000, ইকুইপমেন্টের যোগফলটা কত ছিল 10,000, অ্যাকাউন্টস রিসিভেবলের যোগফলটা কত ছিল 2,000। সব মিলে কত হাজার টাকা হলো 36,000 টাকা হলো। ঠিক সেম আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির পাশে আমাদের কয়টা হেডিং ছিল, দুইটা। একটা ছিল কি দেখো নোটস পেয়েবল, আর একটা ছিল কি আমাদের ক্যাপিটাল। এখানে নোটস পেয়েবল প্লাস ক্যাপিটাল, নোটস পেয়েবলের যোগফলটা কত ছিল আমাদের 8,000 টাকা, ক্যাপিটালের যোগফলটা কত ছিল আমাদের 28,000 টাকা। 28,000 এবং 8,000 দুটোর যোগফল কত আমাদের 36,000 টাকা, অর্থাৎ 36,000 টাকা। লেফট হ্যান্ড সাইডের যোগফলটা কত ছিল 36,000 টাকা, রাইট হ্যান্ড সাইডের যোগফলটা কত ছিল 36,000 টাকা। হেন্স, হেন্স শব্দের অর্থ হচ্ছে সুতরাং, বা যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে প্রুফ লিখতে হবে। তোমরা আবার একটু দেখে নাও। এভাবে হচ্ছে আমাদের একটা হিসাব সমীকরণটা কী করতে হবে, প্রমাণ করতে হবে। তোমাদের আজকের জন্য একটা হোম টাস্ক থাকবে, একটু বাসায় চেষ্টা করবে, আমি পরবর্তীতে এটার সলিউশন দিয়ে দিতে চেষ্টা করব। একটু লক্ষ্য করো, এখানে স্ক্রিনে আমাদের একটা গাণিতিক সমস্যা আছে, এটা রিডিংটা একটু পড়বে, এখানে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে আমি বলে দিই। মিস্টার শেজাদ ওনস শেজাদ রিপেয়ার সেন্টার অন 31st December 2017 উইথ দ্য ফলোইং লেজার ব্যালেন্সেস। জনাব শেজাদের একটা রিপেয়ার সেন্টার আছে, সেটা 2017 সালের ডিসেম্বর মাসের 31 তারিখের কিছু তথ্য এখানে দেওয়া আছে। 31 তারিখের কি দেওয়া আছে, এখানে ক্যাশ দেওয়া আছে 1 লক্ষ টাকা, সাপ্লাইস দেওয়া আছে 15,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 30,000 টাকা, টোলস দেওয়া আছে কত 20,000 টাকা, মোটর ভেহিকেল দেওয়া আছে 80,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল টাকা দেওয়া আছে কত 40,000 টাকা। এটা হচ্ছে 2017 সালের তথ্যগুলো দেওয়া আছে। ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2018, 2018 সালের জানুয়ারি মাসের কিছু তথ্য তার এখানে দেওয়া আছে। দ্য ফলোইং ট্রানজাকশনস আর কমপ্লিটেড, এই লেনদেনগুলো কি হয়েছে এখানে সম্পন্ন হয়েছে। তো আমাদের 17 সালের ডিসেম্বর মাসে যে লেনদেনগুলো হয়েছে, সেই লেনদেনগুলোর ব্যালেন্স আমার 18 সালে কি করতে হবে, নিয়ে আসতে হবে জানুয়ারি মাসে। এখানে যে সুবিধাটা দেওয়া আছে, আমরা সম্পদ পাশ দায় পাশে কয়টা টাকার ঘর হবে সেগুলো এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। যেমন সম্পদ পাশে কী কী যাবে, ক্যাশ, সাপ্লাইস, অ্যাকাউন্টস রিসিভেবল, টোলস, মোটর ভেহিকেলস, কয়টা আইটেম হলো 5টা। আর দায় পাশে যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, সাথে যাবে ক্যাপিটাল। এখানে ক্যাপিটালের টাকাটা কীভাবে বসবে, সম্পদ পাশ সবগুলো যোগ করে অ্যাকাউন্টস পেয়েবলের 40,000 টাকা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আমাদের কোথায় বসবে, আমাদের মূলধন পাশে বসবে। এরকম করে চেষ্টা করবে বাসায় একটু অঙ্কটা করতে, এবং এটার তারিখ হবে জানুয়ারি মাসের 1 তারিখ। যে যতটুকু পারো একটু কমপ্লিট করবে এবং মেসেঞ্জারে পাঠিয়ে রাখবে। আমি পরবর্তীতে চেষ্টা করবো এটার সলিউশন দিয়ে দিতে। আগামী ক্লাসে এই অঙ্কের সলিউশনটা নিয়ে আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। আশা করি সবাই তোমরা অংশগ্রহণ করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।